চলো শুরু করি। 16 নম্বর অঙ্কে ক্যাশ রিসিভ জার্নাল দেখো। খজমা কোম্পানি চার্ট অফ দ্য অ্যাকাউন্ট ইনক্লুড দ্য ফলোইং সিলেক্টেড অ্যাকাউন্ট, কতগুলো তথ্য দেওয়া আছে এখানে, কতগুলো অ্যাকাউন্টের নাম্বারও দেওয়া আছে, কতগুলো অ্যাকাউন্টে দেওয়া আছে। এখানে কি কি নাম্বার দেওয়া আছে, অ্যাকাউন্ট দেওয়া আছে, এগুলো আমাদের দরকার নাই। নিচে বলছে এপ্রিলের 1 তারিখ অ্যাকাউন্টস রিসিভেবল, দেনাদারের নিকট লেজর যে আছে, খতিয়ান আছে। খজমা কোম্পানি শো দা ফলোইং ব্যালেন্স, এই কোম্পানির কতগুলো ব্যালেন্স আছে। দ্যাটস মিন আমরা হলো এই কোম্পানি, আমরা কোনো ব্যক্তিদের কাছে টাকা পাই, এগুলো দেওয়া আছে। সেটা হলো এরকম, মার্কস নামক একটা কোম্পানির কাছে $1510 পাই, রোজ নামক কোম্পানির কাছে $1200, জ্যানিস নামে কোম্পানির কাছে $2900, আর ডেন্ট নামক কোম্পানির কাছে $2200 আমরা পাই। এই টাকাটা আমরা তাদের কাছে পাই, কারণ বুঝলাম, কারণ হলো অ্যাকাউন্ট রিসিভেবল লেখা। অ্যাকাউন্ট রিসিভেবল মানে আমরা যার কাছে পাবো, এগুলো দেওয়া আছে। তারপরে বলছে দ্য এপ্রিল ট্রানজেকশন ইনভলভিং দ্য রিসিভ ক্যাশ ওয়ার অ্যাজ ফলোজ, এপ্রিল মাসের বিভিন্ন লেনদেন দেওয়া আছে। আর ইনস্ট্রাকশন খেয়াল করো, ইনস্ট্রাকশনে বলা হয়েছে জার্নালাইজ দ্য ট্রানজেকশন অ্যাবভ ইন দ্য 6 কলাম ক্যাশ রিসিভ জার্নাল, 6 কলাম বিশিষ্ট ক্যাশ রিসিভ জার্নাল দেখাইতে বলছে উইথ দ্য ফলোইং কলামস, নিচে কলামগুলো দিয়ে দিছে, এগুলো আমাদের দেখার দরকার নাই, এই কলামগুলো দেয়া থাকবে না পরীক্ষায়, নিজের থেকেই লিখতে হবে। 2 নম্বর রিকোয়ারমেন্ট বলছে ইনসার্ট দ্য বিগিনিং ব্যালেন্স, প্রারম্ভিক যে ব্যালেন্স আছে ওই যে 4টা কোম্পানির, ওই ব্যালেন্স দ্বারা ইন অ্যাকাউন্ট রিসিভেবল কন্ট্রোল অ্যান্ড সাবসিডিয়ারি অ্যাকাউন্ট অ্যান্ড পোস্ট টু দ্য এপ্রিল ট্রানজেকশন দোস অ্যাকাউন্ট। বলছে দুইটা খতিয়ান দেখাইতে বলছে, একটা হলো সাবসিডিয়ারি খতিয়ান, একটা হলো কন্ট্রোল খতিয়ান। এই কন্ট্রোল খতিয়ান সাবসিডিয়ারি খতিয়ানের মধ্যে আবার হিসাবগুলো দেখাইতে বলছে। তারপরে 3 নম্বর বলছে প্রুভ দ্য এগ্রিমেন্ট অফ কন্ট্রোল অ্যাকাউন্ট অ্যান্ড সাবসিডিয়ারি অ্যাকাউন্ট, কন্ট্রোল অ্যাকাউন্টের খতিয়ান এবং সাবসিডিয়ারি অ্যাকাউন্টের খতিয়ানের মধ্যে অঙ্কটা যে হয়েছে কিনা তার একটা প্রমাণপত্র দেখাইতে বলছে। এখন এগুলা কেন করা হয়, বিশ্লেষণগুলো অঙ্ক করতে করতে আমি তোমাদেরকে ইনশাল্লাহ শিখাই ফেলবো। প্রথম রিসিপ্টটা হলো ক্যাশ রিসিভ জার্নাল, তাহলে আগে আমরা ক্যাশ রিসিভ জার্নাল শিখবো। রিকোয়ারমেন্ট 1, চলো শুরু করি। রিকোয়ারমেন্ট এ, ক্যাশ রিসিভ জার্নাল 6 কলাম বিশিষ্ট করতে বলছে। আমি একটু ছোট করে ঘর রাখবো, কারণ অন্যান্য রিকোয়ারমেন্টও আমার বুঝাইতে হবে। প্রথমে তারিখ, এখন থেকে কিন্তু সপ্তাহে 5 দিন ক্লাস দিব, আজকে থেকেই। এই যে কালকেও ক্লাস দিব, টাইম শিডিউল আমি দেখাই দিব না। তারপরে হলো এপাশে 2টা, এপাশে 3টা, সবাই সবটা আইকা ফেলো। এই হলো ক্যাশ রিসিভ জার্নালের ছক। প্রথমে কোম্পানি যে নাম আছে এই কোম্পানির নাম লিখবো, ক্যাশ রিসিভ জার্নাল, ডেট, অ্যাকাউন্টস ক্রেডিটেড, রেফারেন্স নং, আর এখানে হলো চেক নং, ডেবিট টাকা, ক্যাশ, সেলস ডিসকাউন্ট। হ্যাঁ, এটা হলো সেলস ডিসকাউন্ট। আচ্ছা ছোট করে লিখি, সেলস, সেলস ডিসকাউন্ট, ক্রেডিট টাকা, অ্যাকাউন্ট রিসিভেবল, সেলস, আদার অ্যাকাউন্ট, আর এখানে হলো সিজিএস ডেবিট মানে কস্ট অফ গুডস সোল্ড ডেবিট, এমআই মানে মার্চেন্ডাইজ ইনভেন্টরি ক্রেডিট। এ হলো ক্যাশ রিসিভ জার্নালের ছক। এখন এখানে আমরা ক্যাশ রিসিভ জার্নালটা করব, তারপরে এটা থেকে আবার আরো 2টা রিকোয়ারমেন্ট করব। আজকে করলে আর ক্যাশ রিসিভ জার্নাল করতে হবে না তোমাদের, আজকের অঙ্কর মতো আবার 2টা 3টা করব। তোমরা দেখলাম শুধু অঙ্ক সলিউশন করে মিথিলাই জমা দিছো, আর কেউ করো নাই। গুড, এটা কিন্তু ভালো, না করে থাকলে ভালো অঙ্ক। স্যার আমি করেছি কিন্তু ছবি তুলে দেই নেই। আচ্ছা, ওইটা একটু দিলে কি হইব, একজনে দেখা থেকে আরো একজনে ইন্সপায়ার হবে যে সবাই তো করতেছে, আমি পিছনে পড়তাছি, এই জন্য সবাই একটু করবো, টাইম নেই তো। তো
তো ইনশাল্লাহ এই সপ্তাহ থেকে আমি পাঁচ পাঁচ দিন সপ্তাহে ক্লাস নিব। চলো শুরু করি, আশা করি ছকটা আঁকছো, চটপট ছকটা আঁকো, আর 1 মিনিট সময় দেই। এবারে কোম্পানির নাম, ক্যাশ রিসিভ জার্নাল। আজকে আমরা 6 কলামে ক্যাশ রিসিভ জার্নাল শিখতেছি। আজকে আমরা 5 কলাম শেষ করব, 6 কলাম থেকে 5 কলাম কনভার্ট করে দেখাবো। ডেট, অ্যাকাউন্টস ক্রেডিটেড, তারপরে রেফারেন্স নং, চেক নং, ডেবিট টাকা, ক্যাশ, সেল ডিসকাউন্ট, ক্রেডিট টাকা, অ্যাকাউন্ট রিসোল, সেলস, আদার অ্যাকাউন্ট, কস্ট অফ গুডস সোল্ড ডেবিট, মার্চেন্ডাইজ ইনভেন্টরি ক্রেডিট। এটা হলো ক্যাশ রিসিভ জার্নালের সব। আচ্ছা, এখন তাহলে শুরু করলাম। প্রথম হলো এপ্রিলের 1 তারিখ। এপ্রিলের 1 তারিখ বলা হয়েছে, দা ওনার মিস্টার টি খজমা, এই কোম্পানি ইনভেস্ট অ্যাডিশনাল ক্যাশ ইন দা বিজনেস, ব্যবসায় অতিরিক্ত মূলধন বিনিয়োগ করছে। তাই সেটাকে আমরা ক্যাপিটাল বা ইনভেস্টমেন্ট লিখব, ক্যাপিটাল অথবা ইনভেস্টমেন্ট। কত টাকা বিনিয়োগ করছে? 7,200। ক্যাশের ঘরে 7,200। প্রথম ক্লাসটা কিন্তু অবশ্যই ভালো করে দেখতে হবে। ক্যাশ 7,200, হ্যাঁ, যারা কেউ যদি না দেখে থাকো প্রথম ক্লাসটা কিন্তু দেখো। ক্যাপিটাল লেখছে ক্যাশের ঘরে। ক্যাশ রিসিভ জার্নালে শুধু নগদ প্রাপ্তি আসবে, তাই ক্যাশের ঘরে বসাইছে। কারণ ক্যাপিটাল নামে তো এখানে ঘর নাই, তাই এটা আদার্সে বসবে। যেটার কোনো নাম থাকবে না সেটা আদার্সে বসবে। তারপরে আসে হলো 4 তারিখ, এপ্রিলের 4। এপ্রিলের 4-এ বলছে কি দেখো, রিসিভ চেক ফর দ্য পেমেন্ট অফ দ্য অ্যাকাউন্ট ফ্রম ডেন্ট, লেস 2% ক্যাশ ডিসকাউন্ট। ডেন্টের কাছে যে টাকাটা আমরা পাই 2% বাট্টায়, ওই টাকাটা আজকে আমরা গ্রহণ করছি। তাহলে কোম্পানির নাম হলো ডেন্ট। ডেন্ট কোম্পানি, ডেন্টের কাছে আমরা পাই কত? অঙ্কের শুরুতে দেখো রোজ, ডেন্ট, মার্ক, জেনিস দেওয়া আছে, ডেন্ট দেওয়া আছে 2200। তাহলে ডেন্ট মানে একজন ব্যক্তি, তার কাছে আমরা টাকা পাই। আমরা কোনো ব্যক্তির কাছে টাকা পাইলে তার নাম অ্যাকাউন্ট রিসিভেবল। তার মানে কোনো ব্যক্তির নাম আসলে বুঝবা এটা অ্যাকাউন্ট রিসিভেবল। তাহলে ডেন্ট লেখা অ্যাকাউন্ট রিসিভেবলের ঘরে একদম বরাবর যা লিখবো $2200। এখন আমাদেরকে বলছে 2% ডিসকাউন্ট তাকে দিতে হয়েছে আমাদেরকে। তাহলে আমরা 2200-র 2% কাউন্ট করব। 2200-র 2% কাউন্ট করলে সেলের ডিসকাউন্টের ঘরে 44 টাকা। আর বিয়োগ করে দিলে তাহলে থাকে বাকি টাকা কত থাকে? 4100, 2156 থাকে। তাহলে কি হলো, ডেন্টের কাছে আমরা টাকা পাইতাম, ডেন্ট মানে অ্যাকাউন্ট রিসিভেবল, তার ঘরে বসাইছি 2200, সেখান থেকে 2% ডিসকাউন্ট বসাই দিছে, আর ডিসকাউন্ট বিয়োগ করে বাকি টাকা এখানে বসাইছি। গত ক্লাসের অঙ্কে ডিসকাউন্ট বের করে টাকা দেওয়া ছিল, আজকের অঙ্কে ডিসকাউন্ট বের করতে হইতেছে, তেমন আহামরি পার্থক্য নাই। এরপরে আমরা করব কি 5 তারিখ। 5 তারিখে কি বলছে, রিসিভ চেক ফর টাকা $920, $920 চেক পাইছি ইন পেমেন্ট অফ ইনভয়েস। ইনভয়েসের একটা পেমেন্ট ছিল, সেটা 307 নাম্বার ফর জেনিস কোম্পানি। এর মানে হলো জেনিসের কাছে যে টাকাটা আমরা পাই, জেনিসের কাছে শুরুতেই দেখো 2900 টাকা পাও। ওই 2900 টাকা থেকে জেনিস আমাদেরকে মাত্র 920 টাকা দিছে, বাকি টাকা পরে দিব। তাই আমরা লিখবো জেনিস। জেনিস বানান কি? JENNIN, ও জিন্স। আচ্ছা, কয় টাকা পাইছি আমরা? 920 টাকা পাইছি। আচ্ছা, আর এই ব্যক্তির নাম মানে এই ঘরে, আর বাকি টাকা ওই ব্যক্তির কাছে পাই, সে আমাদেরকে পরে দিয়ে যাবে। পরবর্তী তারিখ হলো 8 তারিখ, বাকিগুলো সেম একই রকম সহজ অঙ্ক। 8 তারিখ, 8-এ বলছে দেখো, মেড ক্যাশ সেলস ফর টাকা, ফর সেলস মার্চেন্ডাইজ অফ টোটাল টাকা 7,245, কস্ট অফ দ্য মার্চেন্ডাইজ সোল্ড ওয়াজ টাকা 4,347। 4,347 টাকা দিয়ে যে পণ্যটা আমি কিনে আনছি, ওই পণ্যটাই আমরা বিক্রি করে দিছি 7,245 টাকায় বিক্রি করছি। নগদে বিক্রি করছি তাই টাকা আসছে। তাহলে আমরা এটাকে 8 তারিখে লিখবো ক্যাশ সেলস। ক্যাশ সেলস, এই যে ক্যাশের ঘর আছে, তাই আমরা ক্যাশের ঘরে লিখবো 7,245 টাকা ক্যাশের ঘরে বলে দিছে 7,245। আর সেল আছে, তাই আমরা সেলসের ঘরে লিখবো 7,245। আর এটা কিনে আনছিলাম
4,347, 4,347 টাকা কিনে আনছিলাম। তো এই ঘরে 4,347 টাকা, এটা হইল। পরবর্তী তারিখ হলো 10 তারিখ। সাথে সাথে করো আমার সাথে, আর যারা পারো আগায় যাও, সমস্যা নাই। এরপরে হলো 10 তারিখ। 10 তারিখে বলছে রিসিভ চেক টাকা 600 ইন পেমেন্ট অফ ইনভয়েস 300 এত নাম্বার। আর টাকা মার্ক কোম্পানি, মার্কের কাছ থেকে 600 টাকার চেক পাইছি। তাহলে এখানে আমরা লিখবো মার্ক। মার্ক, হ্যাঁ মার্ক কত? 600। 600 পাইছি, তাহলে ক্যাশের ঘরে 600। আর মার্ক মানে ব্যক্তির নাম, ব্যক্তি মানে অ্যাকাউন্ট রিসিভেবল, অ্যাকাউন্ট রিসিভেবল এর ঘরে 600। মার্কের কাছে আমরা আরো টাকা পাই, সে পরে দিয়ে যাবে। আচ্ছা, তারপরে 10 তারিখের পরে 11 তারিখ। 11 তারিখ দেখো কি বলছে। 11 তারিখে এরকম বলছে, রিসিভ চেক, রিসিভ ক্যাশ রিফান্ড ফ্রম এ সাপ্লায়ার ফর ড্যামেজ মার্চেন্ডাইজ টাকা 720 টাকা। বলা হয়েছে আমরা কি বলে, ড্যামেজ মার্চেন্ডাইজ মানে ত্রুটিপূর্ণ নষ্ট পণ্য ফেরত দিয়ে নগদ টাকা পাইছি। এর মানে কোন সময় আমরা নগদে পণ্য কিনছিলাম, এই যে নগদে যে পণ্যটা কিনছি, ওই পণ্যটা কোনো কারণে নষ্ট হয়েছে, আর ওই নষ্ট পণ্য আমাদেরকে ফেরত পাঠায় দিচ্ছে। এটা আমাদের বইলা দিচ্ছে নষ্ট পণ্য। এখন নষ্ট পণ্য আমি ফেরত দিয়ে দিছি, বিনিময়ে আমার কাছে টাকা চলে আসছে। তাহলে আমরা লিখবো হলো ক্যাশ রিফান্ড। ক্যাশ রিফান্ড, ক্যাশ রিফান্ড নগদ পাইছি। কত টাকা পাইছি? 740 টাকা। তাহলে ক্যাশের ঘরে 740। দেখো রিফান্ড নামে ঘর নাই, তাই সেটা আদার্সে যায় বসবে 740 টাকা। আদার্সের ঘরে বসবে 740। এটা হলো 11 তারিখ গেল। চলো 11-র পরে 23 তারিখ। 23 তারিখে বলা হয়েছে রিসিভ চেক টাকা 1000 ইন পেমেন্ট অফ ইনভয়েস নাম্বার এত ফ্রম দা জিন্স কোম্পানি। জিন্স কোম্পানির কাছ থেকে কিন্তু একবার টাকা অলমোস্ট পাইছি, আরো পাইতাম, সেখান থেকে আবার সে 1000 টাকা দিছে। তাহলে আমরা লিখবো জিন্স কোম্পানি 1000 টাকা, জেনিস জেনিস কোম্পানি 1000 টাকা। আর যেহেতু ব্যক্তির নাম, ব্যক্তির নাম হইলো অ্যাকাউন্ট রিসিভেবল এর ঘরে, এই ভদ্রলোকের কাছে আমরা আরো টাকা পাই। কারণ এই জেনিস নামক কোম্পানির কাছে টাকা পাইতাম হলো কত টাকা? 2900 টাকা। সেখান থেকে একবার পাইলাম হলো 920 টাকা, আর আজকে পাইছি 1000, মানে 1920 টাকা পাইছি। মানে বেশ আরো আমরা 880 টাকার মতো পাই তাদের কাছে। চলো তারপরে 29 তারিখ। 29 তারিখে বলছে রিসিভ চেক ফর দ্য পেমেন্ট অফ অ্যাকাউন্ট ফর দ্য রোজ। রোজের কাছ থেকে টাকা পাইছি, টাকা উল্লেখ করে নাই, তার মানে পুরো টাকা। নো ডিসকাউন্ট ইজ অ্যালাউড, রোজ কোনো বার্তা পায় নাই। যাই হোক, তাহলে টাকাটা কই থেকে? ওই যে শুরুতে দেখো রোজ আছে, $1200 রোজের কাছে পাইতাম। তাহলে আমরা এখানে লিখবো রোজ। রোজ লিখে টাকা লিখবো 1200। আর ব্যক্তির নাম যেহেতু, ব্যক্তির নামে 1200। পুরো টাকা রোজ দিয়ে দিছে। 29 তারিখ পর্যন্ত শেষ। আর কোনো তারিখ নাই, এখন আমরা দাগ দিব। এটার নাম হলো ফুট, আর শেষে হলো ক্রস ফুট। একটা হলো ফুট, ক্রস ফুট। তোমরা একটা বিষয় দেখো, যে ইনভয়েস নাম্বার গুলো আছে, তোমরা চাইলে ইনভয়েস নাম্বার গুলো রেফারেন্সের ঘরে লিখে দিতে পারো, অথবা চাইলে ইনভয়েস নামে একটা ঘরও আঁকতে পারো। এটা বাধ্যতামূলক কিছু না। চলো আমরা যোগ করি। এটা 44, এটা 7245, এটা হইল 7940, 4347। এইটুকু মুছে দিতে হয়। তারপরে এই ঘরটা আর এই ঘরটা যোগ করতে হইব।
স্যার এইটা প্রথমটা যোগ করছি। 21,161 হয়। বুঝি নাই। কোনো সমস্যা হয়েছে? কোনো সমস্যা কিনা? না স্যার, বললাম প্রথমটা 21,061 হয়। 21,173। 21,061 আসছে আমার। 21,061। আচ্ছা, আমি এইটা যোগ করছি, এটা কি 5,920 আসে? জি স্যার। 5,920। চলো ফুট, এটা হলো ফুট মানে সাময়িক সাব টোটাল। এখন গ্রস টোটাল দেখাই। এই দুইটার যোগফল এখানে হইতে হবে, আর এই তিনটার যোগফল এখানে হইতে হবে। যদি মিলে যায় তাহলে অঙ্ক হইছে। তাহলে আমরা কি করব? 21,061 যোগ 44 যোগ করলে 21,105। এখন দেখতে হবে এই তিনটার যোগফল কি তাই কিনা। 5,920 যোগ 7,245 যোগ 7,940, 21,105। এখানে কোনো যোগ লিখতে হয় না। তাহলে এইটা মিলছে, মানে ডেবিট পাস যা ক্রেডিট পাস তা, তাহলে এই অঙ্কটা হয়েছে। আচ্ছা, এই অঙ্কের মধ্যে যতগুলো এন্ট্রি, বেশি না, 1 2 3 4 5 6 7 8টা এন্ট্রি আছে। এই 8টা এন্ট্রির মধ্যে কোনোটা বোঝো না এমন থাকলে বলো। যদি 8টার মধ্যে কোনোটা এন্ট্রি না বোঝো বলো। স্যার এই চ্যাপ্টারের সব অঙ্কগুলো কি এরকমই? হ্যাঁ হ্যাঁ, সব অঙ্ক এরকমেরই সহজ। এটা হলো রিসিপ্ট জার্নাল। এটার একটা উল্টা ভার্সন আছে, যেমন এটা আসলো আর ওটা আবার পেমেন্ট, ওটা যাবে। আমরা এটা শেষ করে ওইটার দিকে যাব। আচ্ছা, এটা একটু আগে শেষ করি। এতটুকু বুঝছো সবাই? কারো কোশ্চেন নাই? তার মানে সবাই বুঝছো আশা করি। আর এটা কিন্তু এমন চ্যাপ্টার, এটা প্রত্যেক বছর আসে, এমন না যে সহজ দিকে আসে না, আসে। এখন আমরা রিকোয়ারমেন্ট 2 করব। রিকোয়ারমেন্ট বি। রিকোয়ারমেন্ট বি তে দেখো বলা হয়েছে ইনসার্ট দ্য বিগিনিং ব্যালেন্স। বিগিনিং ব্যালেন্স মানে অঙ্কের শুরুতে এপ্রিল মাসে অ্যাকাউন্ট রিসিভেবল লেজার ব্যালেন্স লেখা মার্ক, রোজ, জেনিস আর ডেন্ট নামক যে 4টা কোম্পানির টাকা দেয়া আছে, ওগুলো হলো বিগিনিং ব্যালেন্স। আর আমরা তো অ্যাকাউন্টিং এর যেহেতু সবাই জানি যে বিগিনিং ব্যালেন্সকে ব্যালেন্স বিডি বলে, মানে প্রারম্ভিক মজুদ। এই জন্য আমরা এটাকে বিগিনিং ব্যালেন্স বলবো, ব্যালেন্স বিডি। এইটা দ্বারা আমাদেরকে বলা হয়েছে রিকোয়ারমেন্ট 2 তে অ্যাকাউন্ট রিসিভেবল কন্ট্রোল অ্যাকাউন্ট করতে আর সাবসিডিয়ারি অ্যাকাউন্ট করতে। কারণ কন্ট্রোল সাবসিডিয়ারি বিষয়টা বলি। দেখো, কন্ট্রোল সাবসিডিয়ারি বিষয়টা এরকম, তোমরা একটা দোকান থেকে পণ্য ক্রয় করো সব সময়। আমি মহল্লা ভিত্তিক মুদি দোকানদার বুঝাই, তাহলে বুঝবা ভালো। তোমার এলাকায় মুদি দোকান আছে, যার যার এলাকায় মুদি দোকান আছে। এখন ওই মুদি দোকান থেকে পুরো এলাকার সব মানুষই, প্রত্যেকটা ফ্ল্যাটে বা প্রত্যেকটা বাড়ির মানুষই কিছু না কিছু টাকা মাসে বাকিতে আনে। তার মানে বাকিতে একটা নির্দিষ্ট সময় পর পর তাকে টাকা পরিশোধ করে দেয়। তাহলে মুদি দোকানদার একজন সেলার, তাকে আমরা বলবো সে স্টোরের দোকানের মালিক। এখন সে যেহেতু আমাদের পুরো মহল্লার মানুষকে পণ্য বাকিতে বিক্রি করে, এর মানে হলো প্রত্যেকের নামে আলাদা একটা খাতায় হিসাব করতে হয় প্রত্যেকের। তাহলে কি হয়, প্রত্যেকের নামে আলাদা আলাদা যতগুলো বাড়ির মালিক আছে বা যারা যারা ওই দোকান থেকে বাকিতে গ্রোসারিস প্রোডাক্ট গুলো নেয়, এই মুদি দোকানের প্রোডাক্ট গুলোর জন্য একটা করে আলাদা হিসাব রাখা হয়, যার যার হিসাব। এখন আমি তুমি যারা যারা আছো প্রত্যেকের নামে একটা করে আলাদা হিসাব হয়, প্রত্যেকের নিজের নামে একটা আলাদা হিসাব। আর দোকানদার সবাইকে মিলে একটা নিজস্ব নামে হিসাব রাখে। দোকানদার যে হিসাবটা রাখে এটাকে বলা হয় কন্ট্রোল অ্যাকাউন্ট। আর প্রত্যেকের নামে আলাদা আলাদা যে হিসাব আছে সেটা হলো সাবসিডিয়ারি অ্যাকাউন্ট। এমন হলো আমি ওই দোকান থেকে খাই, তাহলে বাকিতে মানে বাজার করি, তাহলে আমি মাসের জন্য একটা খাতায় হিসাব রাখবো যে দোকান থেকে আজকে আমি কি আনলাম, গতকালকে কি আনছি, এর আগের দিন কি আনছি, কারণ হিসাব লিখে রাখবো যাতে হিসাবের স্বচ্ছতা থাকে। আবার আমি যেহেতু আমার নিজের হিসাব রাখবো, দোকানদারও কি করবে, দোকানদারও আমার নামে একটা হিসাব রাখবে। দোকানদার যে খাতায় রাখবে ওই খাতায় এক এক পৃষ্ঠায় এক এক জনের নাম। ওই খাতাটাকে মাদার অ্যাকাউন্ট বলবো, এটাকে আমরা বলি কন্ট্রোল অ্যাকাউন্ট, যার নাম অ্যাকাউন্ট রিসিভেবল। আর আমরা নিজেদের পক্ষ থেকে আলাদা একটা খাতা রাখি। আমার নামে আমি একটা খাতা কিনে রাখছি, তোমরা নিজেদের নামে নিজেদের প্রত্যেকে আলাদা আলাদা রাখছো। দিন শেষে কি হয়, আমরা সবাই মিলে যত টাকা বাকি খাইছি
এটা মনে করো 5 লাখ টাকা। তাই দোকানদারের খাতার মধ্যেও কিন্তু 5 লাখ টাকা বাকি উঠতে হবে। আমাদের সবারটা যোগ করে 5 লাখ, আমার 1 লাখ, আরেকজনের 1 লাখ, আরেকজনের 2 লাখ, আরেকজনের 3 লাখ, এরকম মিললাম মোট 5 লাখ টাকা বা 6 লাখ টাকা হইলো। এই 6 লাখ টাকার হিসাব দোকানদারের হিসাবের খাতার সাথেও মিলবে। দোকানদারের যে খাতাটা এটাকার নাম কন্ট্রোল অ্যাকাউন্ট, আর আমাদের পার্সোনালি আলাদা আলাদা যে খাতা এটার নাম হলো সাবসিডিয়ারি অ্যাকাউন্ট। এখন তাহলে আলাদা আলাদা, দ্যাটস মিন প্রত্যেকের আলাদা নাম। আমার যে নাম, আমার নামে আমার খাতা রাখবো, আরেকজন আরেকজনের নামে রাখবো। কিন্তু দোকানদার সবাইকে বলবো এই মহল্লার সব বাড়িতে আমি টাকা পাই, তার মানে সবাই আমার দেনাদার, মানে অ্যাকাউন্ট রিসিভেবল। দোকানদারের দৃষ্টিকোণ থেকে সবাই দেনাদার, অ্যাকাউন্ট রিসিভেবল। আর আমরা ইন্ডিভিজুয়ালি প্রত্যেকের আলাদা আলাদা নাম আছে। তাহলে আমরা যেটা দোকানদার যে হিসাবটা রাখবো এটাকে বলা হয় কন্ট্রোল অ্যাকাউন্ট, আর আমরা আলাদা আলাদা যে হিসাব রাখি এটাকে বলা হয় সাবসিডিয়ারি অ্যাকাউন্ট। দিন শেষে বা মাস শেষে যখন টাকা দিতে যাব না, তখন আমার খাতাটা নিয়ে দোকানদারকে দেখাবো, দেখেন এই মাস শেষে আপনার কাছে এত টাকার প্রোডাক্ট কিনছিলাম, আজকে আপনাকে টাকা দিতে আসছে। প্রত্যেকটা হিসাবের এইগুলো এইভাবে করেই করতে হবে। হ্যাঁ, প্রত্যেকটা এভাবে করে করতে হবে। তাহলে আমরা যে কাজটা করি, চলো তাহলে এই প্রত্যেকটা আলাদা আলাদা হিসাব করি। প্রথম যে হিসাবটা এটার নাম হলো কন্ট্রোল অ্যাকাউন্ট। কন্ট্রোল অ্যাকাউন্ট কে? দোকানদার, দোকানদারের খাতার হিসাব এখন করব। দোকানদারের খাতার হিসাব, এটাকে কন্ট্রোল অ্যাকাউন্ট। অ্যাকাউন্ট মানে খতিয়ান। তাহলে আমরা এখানে লিখবো কন্ট্রোল অ্যাকাউন্ট। কন্ট্রোল অ্যাকাউন্টের নাম কি? অ্যাকাউন্ট রিসিভেবল। অ্যাকাউন্ট রিসিভেবল আমি এখানে আঁকতেছি, তোমরা একটু খেয়াল করো। খতিয়ান আঁকতেছি, নর্মাল খতিয়ান, যেভাবে তোমরা খতিয়ান করো চলমান জের ছকে করে দিব, কোনো সমস্যা নাই। এই হলো খতিয়ানের ঘর। এখানেও দুইটা ঘর করতে পারো, ব্যালেন্সের ঘর একটা করলেই চলে, দুইটা লাগে না, তাই আমি একটাই করলাম। প্রথমে এখানে ডেট, অ্যাকাউন্টস টাইটেলস, এটা তো জানো রেফারেন্স নং। এখানে হলো টাকা, টাকা লিখে এখানে লিখবা ডেবিট লেখা ফুল স্টপ, এখানে ক্রেডিট লেখা ফুল স্টপ, আর এখানে লিখবা ডেবিট ব্যালেন্স বা শুধু ব্যালেন্স। ডেবিট ব্যালেন্স মানে সম্পদের ডেবিট ব্যালেন্স হয়, তাই আমরা এটাকে লিখবো ডেবিট ব্যালেন্স। সম্পদের হয় ডেবিট ব্যালেন্স। কন্ট্রোল অ্যাকাউন্ট একটা, মনে রাখবা কন্ট্রোল অ্যাকাউন্ট একটা, দোকানদারের হিসাবের খাতা একটা, আর মহল্লাবাসীর খাতার হিসাব যতটা মহল্লাবাসী ততটা। এখন এই অঙ্কে যদি মহল্লাবাসীর কথা বলি, তাহলে 4 জন মহল্লাবাসী। কে কে? মার্কস, রোজ, জেনিস, ডেন্ট। এই 4 জন ব্যক্তি আমাদের দোকান থেকে হিসাব নেয়, মানে বাকিতে সদায় নেয়। তাহলে আমরা হিসাব রাখবো একটা, যেটার নাম কন্ট্রোল অ্যাকাউন্ট, অ্যাকাউন্ট রিসিভেবল। আর এটার মধ্যে হিসাব করব কয়জনকে? ওই 4 জনের হিসাব, সব হিসাব করবো এখানে। চলো তাহলে এই খতিয়ানটা আশা করি আঁকছো। প্রথমে লেখো এপ্রিলের 1 তারিখ। এপ্রিলের 1 তারিখ লেখা লিখবা ব্যালেন্স। শুধু ব্যালেন্স লাগলেই হবে, আর কিছু লাগবে না, ব্যালেন্স। এখন টাকাটা কই পাবো? টাকাটা হলো এরকম, খেয়াল করো যে ওই যে 4 জন মহল্লার ব্যক্তি আছে না, 4 জন ব্যক্তি, 4 বাড়ির মালিক বা 4 ভাড়াটিয়া, ওই 4 জনে কয় টাকা পাইতো? দেখো মার্ক ছিল 1550, রোজের আছে 1200, তারপরে হলো জেনিসের আছে 1900, তারপরে ডেন্টের আছে 2200। তো দোকানদার পুরো 7450 টাকা পায়। তাহলে আমরা ব্যালেন্স লেখা, এই ব্যালেন্সের ঘরে লিখবা 7450 টাকা কই পাইছি, আশা করি বুঝতে পারছি। অঙ্কের শুরুতে যে ব্যালেন্স গুলো দেওয়া আছে ওগুলো দিকে দিকে বসাইছি। এটা হলো এই হিসাবটা, কি বলে, ব্যালেন্স। এখন এটা আশা করি বুঝছো, কারো সমস্যা আছে? বোঝো নাই এমন কেউ আছো? কেউ যদি না বুঝে থাকো উত্তর দিও। আচ্ছা, তার মানে সবাই তোমরা বুঝতে পারছো এটা কই থেকে নিছে। অর্থাৎ অঙ্কের শুরুতে যে 4 জন ব্যক্তি লেখা, ওই 4 জনের টাকার যোগফলকে আমরা এটা লিখে দিছি। আচ্ছা, এখন আমরা যে কাজটা করব সেটা হলো এই কন্ট্রোল অ্যাকাউন্টটা, মানে অ্যাকাউন্ট রিসিভেবল, এই খতিয়ানটা আমরা এই ক্যাশ রিসিভ জার্নাল থেকে করব। দেখো আমাদের নামটা হলো অ্যাকাউন্ট রিসিভেবল। এই ক্যাশ রিসিভ জার্নালের দিকে চাই, দেখো এইখানে অ্যাকাউন্ট রিসিভেবল একটা ঘর আছে। এখন এই ঘর থেকে আমি কিভাবে ট্রান্সফার করি তোমরা একটু খেয়াল করো। এই যে অ্যাকাউন্ট রিসিভেবল এর ঘর,
দেখো অ্যাকাউন্ট রিসিভেবলের প্রথম টাকাটা দেখবা, প্রথম টাকাটা কত, 2200। এটা কয় তারিখে, 4 তারিখে। নাম কি, ডেন্ট। নাম কি, ডেন্ট। এখন দেখো অ্যাকাউন্ট রিসিভেবলটা কোন দিকে, এটা ক্রেডিট দিকে। আশা করে বুঝতে পারছো। দেখো অ্যাকাউন্ট রিসিভেবলটা কোন দিকে, এটা ক্রেডিট পাশে, এটা ক্রেডিট। তোমাদের খাতার দিকে তাকাইলে এটা দেখবে এটা ক্রেডিট পাশে আছে। এখন প্রথম টাকাটা কত, সেটা হলো 2200 টাকা। আর তারিখ কত, 4 তারিখ। নামটাকে ডেন্ট। তাহলে আমরা কি করব, তারিখটা লিখবো 4, নামটা লিখবো ডেন্ট, আর টাকাটা লিখবো 2200 টাকা। এই যে 2200 টাকা, তাই 2200 টাকা লিখবো। কোন পাশে আছে, ক্রেডিট পাশে, তাই আমরা এই ক্রেডিট পাশে 2200 লিখবো। এরপরে আমরা জানি কি, যে ডেবিট ক্রেডিট হলে উল্টা, মানে বিয়োগ হয়। তাহলে আমরা কি করব, এটা থেকে এটা ডেবিট আর এটা ক্রেডিট, তাহলে বিয়োগ করব। তাহলে আমরা কি করতে পারি, 7450 থেকে মাইনাস 7450 মাইনাস 2200, এটা করলে থাকে হলো 5250। আচ্ছা হইল। চলো পরে আবার, আবার এই একই ঘর থেকে, আবার এই সেম ঘর থেকে দেখো অ্যাকাউন্ট রিসিভেবলের পরের টাকাটা আছে কত, 920। তারিখটা হলো 5, নামটা হলো জেনিস। তাহলে আমরা কি করব, তারিখটা দিব 5, নামটা লিখবো জেনিস, টাকাটা কত, 920। 920 টাকা ক্রেডিট পাশে বসাইলাম, কারণ অ্যাকাউন্ট রিসিভেবলটা ক্রেডিট আছে, মানে এখানে যা আছে সবগুলা বইব ক্রেডিট পাশে বসবে। তাহলে আমরা এখন কি করব, 920 টাকা মাইনাস করে দিব। মাইনাস করলে থাকে 4330 টাকা। এটা বসাইলাম। এরপরে আবার খতিয়ানি কেমনে, পরের টাকাটা 600, তারিখটা হলো 10, নামটা হলো মার্ক। তাহলে তারিখটা হলো 10 তারিখ, তারিখটা 10, নামটা লিখবা মার্ক। মার্ক লিখবো, টাকাটা লিখবো 600 ক্রেডিট পাশে, কারণ টাকাটা ক্রেডিট পাশেই আছে। বিয়োগ করলে হয় 3730 টাকা। এরপরে আবার, এরপরে টাকাটা কত, এরপরে টাকাটা 1000, তারিখটা কত, 23, নামটা কি, জেনিস। তাহলে তারিখটা হলো 23, নামটা হলো জেনিস, টাকাটা হলো 1000। আচ্ছা বসাও। আবার 1000 টাকা আমরা কি করব এখন, এই 1000 টাকা আমরা এখন বিয়োগ করে দিব। মাইনাস 1000 করলে থাকে হলো 2730 টাকা। হ্যাঁ, থাকে হলো 2730 টাকা। আবার চলো পরেরটা, পরেরটা কি দেখো, পরেরটা হলো এই যে 1200 টাকা। তারিখটা কত, 29, নামটা কি, রোজ। তাহলে আমরা এখানে তারিখটা লিখবো 29, নামটা লিখবো রোজ, আর টাকাটা লিখবো 1200 ক্রেডিট পাশে, কারণ টাকাটা ক্রেডিট পাশেই দেওয়া আছে। বিয়োগ করলে এটা থাকে 1530 টাকা। এই খতিয়ানটা শেষ। কন্ট্রোল অ্যাকাউন্ট মনে হয় না আর তোমাদের শিখাইতে হবে, এবারে পারবো, আমি সিমিলার কয়েকটা দিব, বাসায় করবা। আচ্ছা কন্ট্রোল অ্যাকাউন্ট হয়ে গেল। কন্ট্রোল অ্যাকাউন্ট এখন আমরা শিখবো রিকোয়ারমেন্ট 2 এর সাবসিডারি অ্যাকাউন্ট। আমাদের অঙ্কে দুইটা জিনিস চাইছে, কন্ট্রোল অ্যাকাউন্ট চাইছে, সাবসিডারি চাইছে। এতক্ষণ আমি করছি দোকানের হিসাব, এখন আমরা হিসাব করব কি, প্রত্যেক বাড়িতে বাড়িতে যায় হিসাব। ওই যে যে 4 জন ব্যক্তি আমাদের দোকান থেকে পণ্য বাজার খাইতো, মানে বাকিতে কিন্তু, এদের টাকা এখন আমরা তাদের কাছে নিয়ে তাদের দোকানে যাইবো, বাড়িতে বাড়িতে যাই, কম আপনার আপনার খাতা দেন, চেক করব, মাস শেষ হয়ে গেছে চেক করবো, আর টাকা দেন। তাহলে আমরা এখন কি করলাম, কন্ট্রোল অ্যাকাউন্ট করলাম। তাহলে কন্ট্রোল অ্যাকাউন্ট কেমনে করলাম আমি একবার বলি। প্রথমেই ব্যালেন্স লেখা টাকাটা বসাইছি, ব্যালেন্সের ঘরে টাকাটা কই পাইছি, প্রথম 4 ঘরের যোগফল, এখানে 4টা 5টা যে কয়টা থাকবো সে কয়টা। তারপরে আমরা কি করব, এটার নাম অ্যাকাউন্ট রিসিভেবল, এই ক্যাশ রিসিপ্ট জার্নাল থেকে অ্যাকাউন্ট রিসিভেবলে ট্রান্সফার করব। এই যে অ্যাকাউন্ট রিসিভেবলের ঘর, এই ঘরে যতটা এন্ট্রি থাকবো প্রত্যেকটা বইব কোন পাশে, ক্রেডিট পাশে, কারণ এটা ক্রেডিট পাশে আছে। নামটা লিখবো কি, এখানে যে নাম আছে, তারিখটা কত, যে তারিখটা দেয়া থাকবে। এই হলো গেল অ্যাকাউন্ট রিসিভেবল। চলো এখন কন্ট্রোল অ্যাকাউন্ট করি। তোমরা অঙ্কের শুরুতে দেখেই বলো, কয়জন ব্যক্তি আমাদের দোকান থেকে বাকিতে পণ্য নিছে, 4 জন ব্যক্তি। একজনের নাম মার্ক, একজনের নাম জেনিস, একজনের নাম রোজ, একজনের নাম ডেন। তাহলে এই 4 ব্যক্তির বাড়িতে যাইয়া এখন হিসাব মিলাবো আমরা। চলো
তার মানে 4টা খতিয়ান। 4টা খতিয়ান করতে হবে, আমি একটা করে করাই। প্রথম ব্যক্তির নাম কি? মার্ক। মার্ক। চলো মার্কের খতিয়ানের গড়া কি কেমনে করব। সব অঙ্ক একরকম, কোনো চেঞ্জ হয় না, সারা জীবন একরকমের করতে হবে। এই যে মার্কের ঘরটা আমরা করি ছোট করে, বেশি বড় না, মনে রাখবে এগুলা খতিয়ান গুলো চিকন চিকন হয়, একটা দুইটা লাইন হয়, একদম ছোট ছোট, এরকম ছোট ছোট হবে। এগুলা খতিয়ান বড় হয় না। তাহলে নামটা মাঝখানে লিখলাম, মার্ক। ডেট, অ্যাকাউন্ট টাইটেলস, রেফারেন্স নং, এটা হলো টাকা, ডেবিট, ক্রেডিট, আর এটা হলো ডেবিট ব্যালেন্স। ডেবিট ব্যালেন্স মনে রাখবা, রিসিভ জার্নাল অলওয়েজ ডেবিট ব্যালেন্স হইব, কখনো ক্রেডিট ব্যালেন্স হবে না। রিসিভ জার্নাল মানেই হলো ডেবিট ব্যালেন্স হবে। তাহলে এখন আমরা কি করব, প্রথমে এপ্রিলের 1 তারিখ, 1 তারিখ দিয়ে প্রথমে লিখবো ব্যালেন্স। এখন অঙ্কের শুরুতেই দেখো মার্কেট টাকা আছে কত? মার্কেট টাকা আছে হলো $1550। তাহলে আমরা এই যে ব্যালেন্সের ঘরে লিখবো $1550। মার্কের ঘরে 1550। এখন খেয়াল করো, এই যে মার্কের ঘরে লিখলাম, একটা করে করতেছে, মার্ক করব, তারপরে জেনিস করব, ডেন করব, তারপরে রোজ করব, 4 জনের নামে করব। তাহলে মার্কটা শুরুতে করলাম। কিভাবে করব মনে রাখবে, এগুলোর নাম সাবসিডারি অ্যাকাউন্ট। ও এই শুরুতে লেখা দাও, এটা অঙ্কে বলেই দিছে, কন্ট্রোল এন্ড সাবসিডারি, SUB সাব, SIDARY, এই উপরে লেখা দিয়ে দাও। SUB সাব, সাবসিডারি, SIDARY, সাবসিডারি অ্যাকাউন্ট লেখা দাও শুরুতে। সাবসিডারি অ্যাকাউন্ট মার্ক, আবার একটা হবে রোজ, একটা হবে জেনিস, একটা হবে ডেন। এখন প্রথমে ব্যালেন্সটা বসাইছি। এখন এই সাবসিডারি অ্যাকাউন্ট করতে হয় কন্ট্রোল অ্যাকাউন্ট। কারণ কেন, দেখো আমি যেটা বলছিলাম, এতক্ষণ আমরা দোকানদার ছিলাম, আমরা দোকানদার আমাদের নিজেদের হিসাবটা করছি, কইরা খাতাটা, মোটা খাতাটা, সব দোকানদারের সবার হিসাবটা কইরা খাতাটা নিয়া দৌড় শুরু করছি ওই যে বাড়িতে বাড়িতে। মার্কের কলিং বেল যে টিপছি, টিপ্পা আমগো খাতাটা বাই করছি, বাই করে কইছে আপনার খাতা বাই করেন। এখন হ্যার খাতা আমার খাতার সাথে মিলাইয়া প্রুফ দিমো যে দেখেন অমুক তারিখে এত কিনছিলেন, এত টাকা কিনছিলেন, টাকাগুলোর হিসাব দিল, এবার টাকা দিব, আমরা লই আয় করবো। তাহলে কি হলো, মার্কের হিসাবের খাতা খুলতাম। এখন তাহলে কোন খাতার সাথে মিলাবো? ওই যে দোকানদার অ্যাকাউন্ট রিসিভেবলের খাতা, এই খাতার সাথে এই যে বাড়িওয়ালার মানে অন্যান্য ব্যক্তিদের হিসাব মিলাবো। তাহলে এখন মার্ক লেখা এতটা লিখছি। এখন এইখানে এই ঘরটার মধ্যে দেখো মার্ক নামে এন্ট্রি আছে, এই যে দেখো মার্ক, তাইছো? এই ঘরটার ভিতরে মার্ক নামক এন্ট্রি আছে। কয় তারিখে? 10 তারিখে। মার্ক টাকা কত? টাকা হলো 600। কোন পাশে? ক্রেডিট পাশে। তাহলে ওইখান থেকে দেখে এখানে লিখবো, তারিখটা লিখবো এপ্রিলের 10, এপ্রিলের 10। আর এইখানে ক্যাশ রিসিভ জার্নাল CRJ, এইটা লিখবা, আর এখানে একটা টিক চিহ্ন দিবা। কারণ আমি তো আমার নিজের দোকানের হিসাব বুঝা কইরা নিয়া গেছি হলো দোকান বাড়িতে, বাড়িতে যে মার্কের বাড়িতে কইছি আমি হিসাব মিলাইতে আইছি, তা আমার খাতা বাই করছি, এই লোকের হিসাব দেখাইলাম, হিসাব মিলছে, তাই টিক চিহ্ন দিছি, একটা ক্যাশ রিসিভ জার্নাল লিখছি, টাকাটা কত? 600। কোন পাশে? ক্রেডিট পাশে। তাহলে আমরা এই বরাবর যে ক্রেডিট পাশে 600 লিখবো। আর আমরা তো জানি এটা আছে ডেবিট, এটা আছে ক্রেডিট, তাহলে বিয়োগ করব। তাহলে অর্থাৎ মার্কটা যাই কইছি আপনার কাছে আমরা 1550 টাকা পাই, টাকা দেন। মার্ক 600 টাকা দিছে, কইছে আমি 600 দিলাম, বাকি এখন দিতাম না, পরে দিতাম। তাহলে 600 দিয়ে দিলে থাকে কত? 950। তার হিসাব ক্লোজ করে আয়া পড়ছে। মার্কেরে কইলাম আপনার কাছে আরো 950 টাকা পাই। এখানে আর মার্ক নাই, একবারই মার্ক। এই খতিয়ানটা শেষ। স্যার টাইটেলটা কি লিখছেন? হ্যাঁ, তারিখ 10 তারিখ। টাইটেলটা কি লিখছেন? এটা ক্যাশ স্যার রিসিভ টাইটেল। জার্নাল, এটা হ্যাঁ হ্যাঁ ক্যাশ স্যার এটা। রিসিভ জার্নাল CRJ, সংক্ষেপে লিখবা। আবার বলি, CRJ সংক্ষেপে লিখতে হবে, না হলে এখানে কিছু লিখবা না। যদি তুমি কিছু না লিখো তাহলে অঙ্ক হইছে, যদি লিখো তাহলে সংক্ষেপে লিখবা CRJ। সবচেয়ে ভালো না লেখা, তুমি লেখো নাই পরীক্ষায়, এরকম খালি রাখছো, সেটা উত্তম, সেটা ভালো পদ্ধতি। আশা করি বুঝতে পারছো তোমরা, এটা ক্লিয়ার হয়েছে।
চলো এখন মার্কের পরে ব্যক্তিটা কেটা আছে, মার্কের পরে আছে হলো রোজ। তাহলে চলো রোজের খতিয়ান করি। গড় একই রকম ভাবে, চেঞ্জ নাই, উপরের লেখাগুলো আর লিখতাম না। ব্যালেন্স, চলো প্রথমে হলো এপ্রিলের 1 তারিখ, ব্যালেন্স। এখন রোজের কাছে পাইতাম কত, এই মার্কের হিসাব বুঝছা, মনে করো মার্ক হলো একতলায়, দোতলায় উঠছি, দোতলায় আছে রোজ, রোজের কলিং বেল টিপছি, যাইয়া হিসাব খুললা দেখাইছি, আপনার কাছে আমরা 1200 টাকা পাই। দোকান বলছে 1200 টাকা পাই, আমি হিসাব মিলাই লই আইছি 1200, এটা মিলাই নিয়ে এসে এখন রোজ রে করলাম টাকা দেন। এখন রোজ টাকা দিয়ে দিছে, তার প্রমাণ কই আছে, আমার এই খাতার মধ্যে, এই খাতার মধ্যে। তাহলে আমরা কি করব, ব্যালেন্স বসাইয়া ক্রেডিট পাশে বসালাম, এগুলো লেখা সেম, আর লেখলাম না, এগুলো যা আছে এই লেখাগুলো সেম। এখন এইখানে রোজ রে খুঁজবো, দেখো এখানে রোজ আছে, এই যে রোজ, এই যে 1200 টাকা, রোজ কি করছে আমাকে 1200 টাকা দিছে, কয় তারিখে, 29 তারিখ। তাহলে এখানে আমরা লিখবো 29, এখানে লিখতে পারি CRJ, ক্যাশ রিসিভ জার্নাল, এখানে একটা টিক দিব, না হলে কিছু লিখবোই না। And কত টাকা, 1200 টাকা, কোন পাশে, দেখো এটা ক্রেডিট পাশে, তাহলে এখানে আমরা ক্রেডিট পাশে 1200 লিখলাম। এইটা হলো ডেবিট আর এটা হলো ক্রেডিট, ডেবিট ক্রেডিট তো মিল্লা বিয়োগ হয়, 1200 থেকে 1200 দিয়ে দিছে, আমরা কইলাম ভেরি গুড দিয়ে আয়া পড়ছি, রোজেরে বলছি আপনি অনেক ভালো মানুষ, পুরো টাকা দিয়ে দিছে। তাহলে রোজ আমাদেরকে পুরো টাকা দিয়ে দিছে, রোজের হিসাব ক্লোজ। আর এই লোকে কিন্তু তেমন একটা ভালো না, 600 দিয়া বাকি টাকা ঝুলাই রাখছে, ওই টাকা আবার পরে দিব। আচ্ছা, মার্ক করলাম, রোজ করলাম, চলো পরেরটায় যাই। পরের ব্যক্তিটার নাম আছে জেনিস, তার কাছে 2900 টাকা পাই আমরা। তাহলে পরের বাড়িতে যাইয়া জেনিসের কলিং বেল টিকবো, একদম সেম টু সেম। এখন যারা মানে বুঝছো, এখন আর নিজেরাই পারবা, এই অঙ্ক আর করতে হইব না আশা করি। জি স্যার, আমার শেষ। হুম, সহজ ইনশাল্লাহ। এখান থেকে একদম 10-এ 10 পাইতে হইব সবার। তার খতিয়ান তো ছকের জন্যই করতে মন চায় না, এতগুলা ছক এটা তো ছোট, করতে তো হইবই, নাম্বার পাইতে হইলে করতে হইব না। এগুলা সুবিধা কে, এগুলা ছোট অঙ্ক, নাম্বার সেম 10। দেখো একটা আর্থিক বিবরণীও করাবো সামনে, আর্থিক বিবরণী তো 10 আসবো, এই অঙ্কেও 10 আসবো। তো অনেকে বলে যে আর্থিক বিবরণী করতে যায় মিলাই তারে না, কিন্তু এই অঙ্ক না মিলানোর মতো কোনো নেই, এর পারবা। তোমার কথা হলো তোমার পার্সিতে 5টা অ্যান্সার করতে হবে, 5 10 এ 50, তুমি কোন 5টা করবা তোমার ইচ্ছা। তোমার টার্গেটই থাকতে হবে যে আমি ইকুয়েশন দিয়া 10, এইটা দিয়া 10, মার্চেন্ডাইজ দিয়া 10, অ্যাডজাস্টিং দিয়া 10, আর অনুপাত বিশ্লেষণ দিয়া 10, এই 5টা দিয়া, আর পার্ট বিতে 5টা দিব, এই 5টা 10টা দিয়া 3 ঘন্টার মধ্যে বাইতে পড়ো পরীক্ষা দিয়া। তোমার যদি টার্গেট এরকম থাকে তাহলে পারবা। আর যদি তোমার এরকম টার্গেট থাকে যে তুমি বড় বড় অঙ্ক দিবা, তাহলে মনে করো 3 ঘন্টা 4 ঘন্টা পরীক্ষা, না তুমি কইবা আরো আধা ঘন্টা দেন। এই জন্য এরকম ছোট ছোট অঙ্ক বেশি পছন্দ করতে হইব এগুলো। চলো এখন কেডা আছে পরে, পরের ব্যক্তির নাম, তাহলে এপ্রিলের 1 তারিখ লিখবো, ব্যালেন্স, ব্যালেন্স লিখবো। ব্যালেন্স লেখা, এই ভদ্রলোক কত আছে, 2900 টাকা এই ভদ্রলোকের কাছে পাই, ভদ্রলোকের খাতায় আগের থেকে 2900 লেখা। এরপরে আমরা যাব এই ঘরে, দেখো প্রথমে এটা কয় তারিখ ছিল, এই তারিখটা কত ছিল, জেনিস, এটা 5 5 তারিখ তারিখ ছিল, স্যার। 5। দেখো প্রথমে এই যে 5 তারিখ আছে, 920 টাকা দিছে, তাহলে আমরা এখানে লিখবো এপ্রিলের 5 তারিখ। কথাটা হলো ক্যাশ রিসিভ জার্নাল, এখানে একটা টিক দিব, টাকা হলো 920। তাহলে 2900 টাকা পাইতাম, 920 টাকা ধরাই দিছে আমগো, আমরা 1980 টাকা পাই। তারপরে আবার দেখো, আবার এই যে 23 তারিখে যে নিজ আছে, 23 তারিখে এই ভদ্রলোক 1 মাসে 2বার টাকা দিছে আমাদেরকে, তাহলে আমরা এপ্রিলের 23 তারিখ, লেখাটা একই, ক্যাশ রিসিভ জার্নাল, এখানে একটা টিক চিহ্ন দিব, আর এখানে 1000 টাকা দিছে, তাহলে থাকে কত, এত টাকা। এই ভদ্রলোকও পুরো টাকা আমাদেরকে দেয় নাই, এই ভদ্রলোকের হিসাবও শেষ। চলো এটা শেষ, পরে আছে হলো
আর একজন ব্যক্তি, সে নাম হলো ডেন্ট। ডেন্টের খতিয়ানটা করি। এপ্রিলের 1 তারিখ ব্যালেন্স। ব্যালেন্স ডেন্টের কাছে টাকা পাইতাম আমরা 2200 টাকা। এরপরে আমরা ডেন্টে খুঁজবো। এই শুরুতেই 4 তারিখে ডেন্ট 2200 টাকা দিয়ে দিছে। এই ভদ্রলোকেরও অনেক ভালো, এই ভদ্রলোক পুরো টাকা দিয়ে দিছে। এপ্রিলের 4 তারিখ ক্যাশ রিসিভ জার্নাল, টাকা হলো 2200। এই ভদ্রলোক আর কোনো টাকা পায় না। এ হলো আমাদের রিকোয়ারমেন্ট 2। সহজ সহজ খতিয়ান চোখ বান্ধা দিলেও পারার কথা। এমনি ট্রান্সফার সব অঙ্কে একরকম। তাহলে আর কোনো টাকা নাই। তাহলে আমাদের লেনদেনের খতিয়ান শেষ। এখন আমরা রিকোয়ারমেন্ট 3 করব। প্রুফ দ্য এগ্রিমেন্ট, রিকোয়ারমেন্ট 3। এতটুকু লেখা হয়েছে কিনা সবাই একটু দেখো তো। জি স্যার, শেষ। আচ্ছা, এতটুকু হইলো। এখন আমরা কন্ট্রোল অ্যাকাউন্ট আর সাবসিডিয়ারি অ্যাকাউন্টের মধ্যে এগ্রিমেন্টটাকে প্রমাণ করে দেখাবো। অর্থাৎ দোকানদারের খাতার হিসাবে দেখো বছর শেষে আছে এত টাকা। আমরা দোকানদার, আমাদের হিসাবে এই 1530 টাকা পাই বিভিন্ন ব্যক্তিদের কাছে, ওই 4 জনের কাছে। এই 4 জনের যে খাতা আছে, এই 4 জনের খাতার যোগফলও এই 1530 টাকা হইতে হইব। যদি হয় তাহলে আমাদের হিসাব প্রপার মিলে যাবে। চলো তাহলে আমরা এখন এই কন্ট্রোল আর সাবসিডিয়ারির করি। প্রুফ দ্য এগ্রিমেন্ট। 10-এর জন্য 3টা রিকোয়ারমেন্টই বলবে। রিকোয়ারমেন্ট সি, তারিখ লাগে না, বিবরণ টাকা এরকম। প্রুফ দ্য এগ্রিমেন্ট। প্রুফ দ্য এগ্রিমেন্ট, কন্ট্রোল অ্যাকাউন্ট টাকা, সাবসিডিয়ারি অ্যাকাউন্ট টাকা। এর পাশে কন্ট্রোল অ্যাকাউন্ট, এখানে সাবসিডিয়ারি অ্যাকাউন্ট। এইভাবেই প্রমাণ করতে হইবে, এর বেশি কিছু লাগবে না। প্রুফ দ্য এগ্রিমেন্ট লাগবে উপরে, কন্ট্রোল অ্যাকাউন্ট টাকা, সাবসিডিয়ারি অ্যাকাউন্ট টাকা। দেখো কন্ট্রোল অ্যাকাউন্টের নাম কি? ভদ্রলোকের নাম হলো অ্যাকাউন্ট রিসিভেবল। তাহলে আমরা এখানে লিখবো অ্যাকাউন্ট রিসিভেবল। কয় টাকা আছে এইটার অ্যান্সার, এই খতিয়ানটার অ্যান্সার দেখবো। 1500 কত? 1530 টাকা। 1530 টাকা। আর এই পাশে আমরা লিখবো সাবসিডিয়ারি অ্যাকাউন্ট। সাবসিডিয়ারি অ্যাকাউন্ট কয়টা? সাবসিডিয়ারি অ্যাকাউন্ট 4টা। প্রথমটা ছিল মার্ক। আচ্ছা, আমি তো খতিয়ান মুছ চালাইছি, তোমরা আমাকে বলো প্রথম যে খতিয়ানটা মার্ক করলাম তার কোনো ব্যালেন্স আছে? জি স্যার, 920। কয় টাকা বললাম? 950। 950। মার্ক 950। তারপরে আমরা করছি রোজের কোনো ব্যালেন্স আছে? না স্যার। তাহলে ওটা বাদ। তারপরে জেনিসের ব্যালেন্স আছে? 980। 980। তারপরে মনে হয় ডেন্টেরও কোনো ব্যালেন্স নাই, আছে? না স্যার। আচ্ছা, এই 2 সেট যোগ করবা, দেখবা মিলে গেছে। মিললে অঙ্ক হয়েছে, নাইলে হয় নাই। 950 যোগ 980, ওমা হয় নাই তো? স্যার আপনার ব্যালেন্সে ভুল ছিল। হ্যাঁ, ব্যালেন্সে ভুল আছে যে 7,850 টাকা রিকভারি বিয়ের মধ্যে। এইটাই ভুল হয়েছে, এইটাই। জি স্যার, জি। ও, কোনো ভুল একদম শুরুতে 7,850। 920 হবে, ওইটা 980 না। এটা 920। না না স্যার, এটা ঠিক আছে স্যার। এইটা কোথায় ভুল একদম তাহলে? ব্যালেন্সের শুরুতে স্যার আপনার 7,850 হবে। আচ্ছা, আমি প্রথম থেকে একটু বলে তোমরা একটু খেয়াল করো। প্রথমে আছে হলো 7,450। এটা কি ঠিক আছে যোগফল? না
আমি স্যার আরেক এটাই ভুল। এটাই ভুল। জি আচ্ছা, 1550 যোগ 1200 যোগ 290 যোগ হলো 2200, 7850। এটা হয়েছে 7850। জি এটা থেকে ঠিক আছে যদি আমি 2200 মাইনাস করি থাকে হলো 5650। এটার অ্যান্সারটা আসে হলো, আবার আমি একটু লিখতেছি, 5650 আসে। এটা থেকে যদি 920 মাইনাস করি 4730 আসে। এটা থেকে যদি 600 মাইনাস করি তাহলে আসে 4130। এটা থেকে যদি 1000 মাইনাস করি 3130। সেখান থেকে যদি আমি 1200 মাইনাস করি 1930। এটার অ্যান্সার 1930। 1930 আর এখানের যোগফল 1930 হইতে হবে। হ্যাঁ ঠিক আছে, 1930। আমি প্রথম যোগটা ভুল লিখছিলাম। ও, ওই মানে বাংলা লিখে খেলাইছিলাম, 8-এর সাইড লিখে ফেলছিলাম, তাহলে দুই সাইড মিলে যাবে। এখন আরেকটা বিষয় দেখো, কন্ট্রোল অ্যাকাউন্ট সাবসিডিয়ারি অ্যাকাউন্ট করার সময় যদি এমন হইতো যে সাবসিডিয়ারি অ্যাকাউন্ট 4টা করলাম, 4টার মধ্যে এই দুইটার ব্যালেন্স আছে, যদি এমন হইতো 4টার মধ্যে 4টারই ব্যালেন্স নাই, তখন এইটা করা যাইতো না অঙ্কে চাইলেও। আবার বুঝছো, যদি অঙ্কে কন্ট্রোল সাবসিডিয়ারির প্রমাণ করতে বলে কিন্তু সাবসিডিয়ারি খতিয়ান কইরা আমরা দেখছি যে কয়টা করছি সব কয়টার অ্যান্সারই শূন্য আইছে, তাহলে এই খতিয়া এইটার তখন করবা না, চাইলেও করবা না। কারণ সকল টাকা আদায় হলে কোনো প্রমাণের কোনো দরকার নাই, সব টাকা পাইয়া ফেলছে, দোকানদার আর প্রমাণ করতে চাইবো না। সিমিলার দুই একটা অঙ্ক আমি বাসায় দিতেছি, তোমরা অবশ্যই করবা। হ্যাঁ, সিমিলার অঙ্ক বাসায় করবা ইনশাল্লাহ। তোমরা করবা হইলো, স্যার এটা কোন চ্যাপ্টারের ম্যাথ? এটা চ্যাপ্টার 6। এটা হলো চ্যাপ্টার 6। 4 নম্বর অঙ্ক করবা 4, 3-4 করবা, 3-4 লেখা নাও, 3-4, 3-4 তোমরা করবা। কালকে আমি রিসিভ পেমেন্ট দুইটাই করাই দেবো, 3-4। আমি আজকের ক্লাসে কিন্তু ওই তোমাদেরকে এই ক্লাসটাই করাবো, পরের ক্লাসটা কিন্তু আর করাবো না, কারণ কালকে থেকে করাবো। আমার তো আসলে আজকের শিডিউল আছে, তোমাদের মাঝখানে করাইতারি না এই ক্লাস অনেকটা। এই ক্লাসগুলো ইনশাল্লাহ সামনে আমি করাই দিব।